সাজে অপেক্ষা করছে সবাই। মঞ্চে ওঠার কথা ছিল সকাল 10টায়, এখন বাজে প্রায় 2টো। সবার মধ্যে চাপা উত্তেজনা, ফিসফাস চলছে। বর কনেকে দেখা যাচ্ছে না কেন, কি হয়েছে? হঠাৎ একটা কালো দামি গাড়ি এসে থামলো। দরজা খুলতেই কালো স্যুট পরা একজন লম্বা সুঠাম দেহের যুবক নেমে এলো। চোখে সানগ্লাস, মুখে গম্ভীর ভাব। তাকে দেখে অনেকেই থমকে গেল, কারণ তিনি এ বাড়িতে খুব পরিচিত। ইনি আর কেউ নন, শহরের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী মিস্টার আমির চৌধুরীর মেয়ের ব্যক্তিগত দেহরক্ষী আহান। আহান গাড়ি থেকে নামতেই একজন বয়স্ক মহিলা দৌড়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, আহান, কি হয়েছে? বাবা মা কোথায়? তারা কি আসবে না? আর আমাদের এখানে ডেকেছ? কার বিয়ে হবে এখানে? কে কিছু বলছে না আমাদের? আমরা কিছু বুঝতে পারছি না। তুমি একটু আমাদের ব্যাপারটা খোলাসা করে বলো। পুরো কমিউনিটি সেন্টারে সবাই আমার দিকে তাকিয়েছিল। সারার বন্ধু বান্ধব, তাদের সবাইকে সারাই ডেকেছে। আজ হয়তো এখানে এমন কিছু ঘটতে চলেছে তা সবার কল্পনার বাহিরে। আমি কিছুটা শান্তভাবে জবাব দিলাম, আন্টি একটু অপেক্ষা করুন, একটু পরই সব বুঝতে পারবেন। আহানের কথাই সবাই অবাক হয়ে গেল। আহান বরকনের ব্যক্তিগত কাজ কেন করতে যাবে? তাছাড়া আহান তো বর নয়, তাহলে সে একা কেন এসেছে? ঠিক তখনই আহানের পাশে এসে দাঁড়ালো এক অপরূপ সুন্দরী মেয়ে। লাল শাড়ি আর সোনার গহনায় তাকে দেবী প্রতিমার মতো লাগছিল। তিনি আর কেউ নন, মিস্টার আমিরের একমাত্র মেয়ে সারা। সারার চোখে মুখে আনন্দের ঝিলিক, কিন্তু একটু চিন্তাও আছে। তাকে দেখে সবাই আরো হতবাক হয়ে গেল। সারা কেন এসেছে? তাহলে কি আহানি বর, নাকি বরকনে অন্য কেউ? সারা মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিল। সে বলল, আমার বিয়ে হচ্ছে, কিন্তু আমার বাবা মা এখানে নেই, কারণ আমার বাবা মা এই বিয়েতে রাজি ছিলেন না। আপনারা সবাই এখানে এসেছেন, তার জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। এখন আমার অভিভাবকের জায়গাটা আপনারাই পূরণ করবেন। সারার কথা শুনে সবাই আরো অবাক হয়ে গেল। এরকম কিছু আভাসই আমি পাচ্ছিলাম। এরপর সারা যা বলল তা সবার কাছে রূপকথার মতো মনে হলো। কিছুদিন সারা আমার কাছে রূপকথার মতো ছিল, কিন্তু আজ তা চিরন্তন সত্য। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। আমি ছোট থেকে তাকে দেখেছি। তিনি সব সময় আমাকে চোখে চোখে রাখতেন। তিনি আমাকে কোনো কিছু থেকে দূরে রাখতেন না, কিন্তু তার মনে সব সময় একটা ভয় ছিল। আমার নিরাপত্তার জন্য তিনি আহানকে নিয়োগ করেছিলেন। আহান আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সে সব সময় আমার সঙ্গে থাকতো। আমি যা করতাম সে তার সব খবর রাখতো। আমি যা বলতাম সে তা মেনে নিত। মাঝে মধ্যে অনেক রাগ করেছি, ওকে কথা শুনিয়েছি, কিন্তু সে কখনোই তার প্রতিবাদ করেনি। সব সময় সব রকমের বিপদ থেকে আমাকে রক্ষা করে আনতো। আমার জীবনে ঢাল স্বরূপ থেকেছে। আমার বাবা মা দুজনেই ব্যবসায়ী। কাজের জন্য তারা আমাকে কখনোই সময় দিতে পারেনি, যার ফলস্বরূপ একাকী সময় কাটাতে কাটাতে একটা পর্যায়ে গিয়ে আমি হয়ে উঠলাম একটা বদমেজাজি, উগ্র বড়লোকের বিগড়ে যাওয়া বাবার একমাত্র মেয়ে। মানুষ আমাকে পছন্দ করতো না, বরং ঘৃণাই করত। কিন্তু আহান, সে আমাকে ঘৃণা করে আমাকে বোঝার চেষ্টা করেছে। সে আমাকে ঘৃণা না করে বোঝার চেষ্টা করেছে, আমাকে শান্ত করেছে। তার উপর থেকে আমাকে সম্পর্ক শুধু একজন দেহরক্ষী আর একজন ব্যবসায়ীর মেয়ে মধ্যে সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে আমরা একে অপরের কাছে আসতে থাকি। আমি আহানের মধ্যে একজন বন্ধু, একজন অভিভাবক এবং একজন ভালোবাসার মানুষকে খুঁজে পাই। কিন্তু আমার বাবা মা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। তারা একজন দেহরক্ষীর সঙ্গে তাদের একমাত্র মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। তারা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। আমার বাবা মা বুঝতে পেরেছিলেন যে আমি আহানকে কতটা ভালোবাসি। তারা আহানকে আরো অনেক কথা বললেন, কিন্তু আহান আমার পাশে থেকেছে। সে আমাকে সবসময় সাহস দিয়েছে। সে আমাকে বলেছে যে সে আমার পাশে সব সময় থাকবে। আর তাই আজ আমি এখানে আমার ভালোবাসার মানুষের সঙ্গে। আমার বাবা মা আমাকে এখনো মেনে নেননি, কিন্তু আমি জানি যে একদিন তারা আমাকে মেনে নেবেন, কারণ তারা আমাকে ভালোবাসেন আর তারা আমার সুখ চান। আমি জানি যে আহান আমাকে সব সময় সুখী রাখবে। সারা যখন কথাগুলো বলল
তখন নিজের অজান্তেই আমার চোখে জল এসে পড়েছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এগিয়ে গিয়ে সারার হাত ধরলাম। সারা আমার দিকে তাকিয়ে এক প্রশস্ত হাসি হাসে। সারাকে দেখলাম আর মনে হলো তার এই হাসির জন্য পুরো পৃথিবীর সাথে যদি লড়তে হয় তাহলে আমি তাই করতেই রাজি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তাদের চোখে ছিল ভালোবাসা আর বিশ্বাস। তারা দুজনেই এক নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন কিভাবে একজন বড়লোক ব্যবসায়ীর মেয়ে সামান্য একজন বডিগার্ডের প্রেমে পড়ে। আপনাদের কৌতূহলটা হওয়া স্বাভাবিক। তাহলে শুনুন, মিস্টার আমির চৌধুরীর একমাত্র মেয়ে সারার জীবন ছিল একটা সোনার খাঁচার মতো। সবকিছুই ছিল হাতের মুঠোয়, কিন্তু স্বাধীনতা ছিল না। সারার বয়স যখন 20 বছর, তখন তার বাবা তার নিরাপত্তার জন্য আমাকে ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ করলেন। আমার নাম আহান। প্রথম থেকে যদিও সারা সহ্য করতে পারত না, আমার কাছে সারা নিজেকে সবসময় নজরবন্দি মনে করত। কেননা যেখানেই সারা যেত সেখানেই আমাকে ছায়ার মতো তার পিছু নিতে হতো। কলেজের ক্যান্টিনে বন্ধুদের সাথে আড্ডা হোক, শপিং মলে ঘোরাঘুরি হোক, বা গভীর রাতে বন্ধুদের সাথে লং ড্রাইভে যাওয়া হোক, আমি সবসময় তার ঢাল হয়ে তার সাথে থাকতে হতো। আর এইভাবেই চলছিল আমার জীবন। তারপর একদিন সারা বন্ধুদের সাথে একটি ক্লাবে যায়। আহান ক্লাবের বাইরে গাড়িতে অপেক্ষা করছিল। সারা যখন বেরিয়ে এলো তখন তার মুখটার আগে থমথমে। সে সোজা আহানের কাছে গিয়ে বলল, আহান, আপনি কি কোনোভাবে আমার নিঃশ্বাস গোনাও শুরু করেছেন? না মানে একটা দিন কি আমাকে ছুটি দেওয়া যায় না? আপনি তো ছুটি নেন না, আমাকে তো দিতে পারেন। আমি শান্তভাবে তার দিকে তাকালাম, চোখে কোনো ভাবান্তর নেই। এরকম কথা আমি রোজই শুনি, অভ্যস্ত হয়ে গেছি, তাই গায়ে মাখি না। উনি ওনার মতো বকবক করতে থাকে আমার উপর। আমি আমার কাজ করি ম্যাডাম। আমার কাজ আপনার নিরাপত্তার দিকে নজর রাখা। সেটার জন্য আপনার নিঃশ্বাস গোনার প্রয়োজন হলে আমি সেটাই করতে বাধ্য। নিরাপত্তা নাকি আমার জীবনের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করা? নিরাপত্তার নামে একটা জঘন্য খেলায় নেমেছেন আপনি আর আমার বাবা। আপনি কি জানেন না আমারও ব্যক্তিগত জীবন আছে? আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সবকিছুর খবর আপনাকে রাখতে হবে কেন? লোকটা আমার কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়ির দরজা খুলে দিল। খুলতে খুলতে বলল, ম্যাডাম, এটা আমার পেশা, তাই আপনি না চাইলেও এসবের ব্যাপারে আমার খোঁজ খবর রাখতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব মাই ফুট, পেশা তাই না? আমার তো মনে হচ্ছে আপনি আমার জীবনের প্রতিটি মুহূর্তে গুপ্ত বৃত্তি করছেন। সারা গাড়িতে বসতে বসতে বলল, আমি জানি না বাবা কেন আপনাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে। আপনার মতো একজন গম্ভীর নীরব মানুষকে নিয়ে আমি আর পারছি না। আপনি খুব অস্বাভাবিক রকমের বিরক্তি। আহান গাড়ির পেছনে ছিটে বসলো। গাড়ির ইঞ্জিন চালু হলো। ম্যাডাম, আপনার বাবার নির্দেশে আমি এখানে আছি। আপনি যে কাজই করেন না কেন, যতক্ষণ তা আপনার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ নয়, আমার কোনো আপত্তি নেই। সারা রাগ তখন চরম আকার ধারণ করে। রাগে ফুঁসতে ফুঁসতে সারা, আপনি কি বলতে চাইছেন? যে আমি যা করি সব ঠিক আছে? তাহলে আপনি কেন সব সময় আমার আশেপাশে থাকেন? আহান ধীরে ধীরে বলল, ম্যাডাম, যখন আপনি বন্ধুর সাথে শপিংয়ে যান, আমি হয়তো একটু দূরে থাকি। যখন পার্টিতে যান, আমি বাইরে অপেক্ষা করি। কিন্তু যখন গভীর রাতে শহরের নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালান, তখন আপনার নিরাপত্তা নিশ্চিত করাটা আমার দায়িত্ব। আহানের কথা শুনে সারা আর কিছু বলতে পারল না। চুপচাপ বসে রইল আর নিজের ফোন স্ক্রল করতে রইল। কিন্তু তার মাথায় চলতে থাকলো আরেক গন্ডগোলের প্রস্তুতি। সারার অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড় ঘুরে দেখার, কিন্তু বাবার করা আদেশ আর আহানের জন্য সে কিছুতে কিছু করে উঠতে পারছিল না। সে জানতো সে পাহাড়ে ঘুরতে গেলে
তার সাথে আহান যাবে। তবু সে সর্বোচ্চ চেষ্টা করছে যেন আহান কোনোভাবেই ট্রেকিংয়ে যেতে না পারে। ও গড, প্লিজ কাল যেন আহান কোনোভাবেও টের না পায়। ভোর না হতেই আমি ওকে রেখে দৌড়ে চলে যাব। এবারের মতো ওর কাছ থেকে আমাকে রক্ষা করো প্লিজ। সব চাও কি পূরণ হয়? তাই সারার চাওটাও উপরওয়ালা কিছুতেই শুনল না। আগে থেকেই সারার পরিকল্পনা আন্দাজ করতে পারে। ভোর হতেই সে বাড়ির নিচে সারার জন্য অপেক্ষা করতে থাকে। সকালবেলা মনে হয় না আহান টের পেয়েছে আমার ট্র্যাকিং এর খবর। যেইভাবেই হোক আজ ওকে আমি ঘোল খাওয়াবই। এখন চট করে রেডি হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাই, কারো টের পাবার আগেই। যেমন কথা তেমন কাজ। বাবা মাকে না জানিয়েই অ্যাডভেঞ্চারের প্রস্তুতি নিয়েছে সে। কাঁধে একটা ছোট্ট ব্যাকপ্যাক নিয়ে সারা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মনে মনে সে এক ধরনের মুক্তি আর স্বাধীনতার আনন্দ অনুভব করছিল। কিন্তু বাড়ির গেটের কাছে এসে সে থমকে গেল। তার সেই আনন্দ মুহূর্তেই বিষণ্ণতার পরিণত হলো। সেখানে আহান দাঁড়িয়ে আছে, তার কাঁধেও একটা ব্যাকপ্যাক। আপনি আপনি এখানে কি করছেন? সারার কণ্ঠে বিস্ময় এবং বিরক্তি স্পষ্ট। উফো, এই লোকটা জানলো কিভাবে? আন শান্তভাবে তাকালো, তার মুখে কোনো ভাবান্তর নেই। ম্যাডাম, পাহাড়ে অনেক বিপদ, প্রায়ই অ্যাক্সিডেন্টের খবর শুনতে পাওয়া যায়। যদি কিছু হয়ে যায় আপনার, তখন স্যার আমাকে কথা শোনাবেন। তাই আপনার নিরাপত্তার জন্য আমিও যাচ্ছি। সারা রাত তখন আকাশ ছুঁয়েছিল। সে ভেবেছিল এই সুযোগে আহানের হাত থেকে মুক্তি মিলবে, কিন্তু তা হলো না। কিন্তু আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম বলা বন্ধ করুন। কি অদ্ভুত শোনায়। আর আপনি এসব কি বলছেন? কে আপনাকে যেতে বলেছে? আমি মরে যাব গিয়ে, তবুও আপনাকে আমার প্রয়োজন নেই। আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ ইজিলি। আপনার বাবা, তিনি মনে করেন এই ধরনের সফরে আপনার ব্যক্তিগত দেহরক্ষীর প্রয়োজন। সারা তীক্ষ্ণ দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আপনি কি আমার বাবার গুপ্তচর, নাকি আমার জীবনের প্রতিটি মুহূর্তে গুপ্তচর বৃত্তি করছেন? আমি কখন কি প্ল্যান করছি সবকিছুর খবর আপনি কিভাবে জানেন? আহান শান্তভাবে বলল, ম্যাডাম, আপনার নিরাপত্তা নিশ্চিত করা আমার পেশা, আর এর জন্য যা কিছু জানার প্রয়োজন তা আমি জানতে পারি। সারা রাত তখন আর নিয়ন্ত্রণে ছিল না। আপনার কি মনে হয় আমি আপনাকে আমার জীবনে চাই? আপনি আমার শপিং এ থাকেন, আমার ক্লাসে থাকেন, এমনকি বন্ধুদের পার্টিতেও থাকেন, এখন পাহাড়ের উপরেও থাকবেন। আপনি কি আমার জীবনের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চান? আহান কোনো কথা না বলে গাড়ি দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার বন্ধুরা অপেক্ষা করছে, আমরা রওনা দিতে পারি। সারা গাড়িতে উঠে বসলো, কিন্তু তার মুখের বিরক্তি কমলো না। ড্রাইভিং করতে করতে হঠাৎ সারা বলে উঠল, আপনি কি জানেন না আমারও ব্যক্তিগত জীবন আছে? আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সবকিছু আপনাকে জানতে হবে কেন? আমি কি কোনো অপরাধী? ম্যাডাম, আমার কাছে আপনার নিরাপত্তা একটি পেশা নয়, এটি আমার দায়িত্ব। আহান ধীরে ধীরে বলল, আর আমি আমার দায়িত্ব সব সময় পালন করি। এই ধরনের বিপজ্জনক জায়গায় আমার উপস্থিতি আবশ্যক। আপনার জীবনের কোনো ঝুঁকি আমি নিতে পারি না। এই কথা শুনে সারার চোখে তখন জল চলে এসেছিল। সে বলল, আপনার এই পেশা আমার জীবনটাকে এক খাঁচায় বন্দি করে ফেলেছে। আমি কোনোদিনও স্বাধীনভাবে কিছু করতে পারি না। আমি জানি না বাবা কেন আপনাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন। আহান গাড়ির ইঞ্জিন চালু করলো। সারার দিকে তাকে খারাপ লাগলো আহানের, তবে সে কিছু করতে পারল না। ম্যাডাম, আপনার বাবা আপনাকে ভালোবাসেন এবং আপনার নিরাপত্তার ব্যাপারে তিনি কোনো ঝুঁকি নিতে চান না। আমি শুধু তার সেই দায়িত্বটা পালন করছি। সারা জানতো এই বিতর্কে সে জিততে পারবে না। আর এর শান্ত আর যুক্তিসঙ্গত কথাগুলো তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। সে আর কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আর মনে মনে প্রতিজ্ঞা করলো আছে আহানকে দেখিয়ে দেবে সে কতটা স্বাধীন, আর আহানের কোনো প্রয়োজন নেই তার। শহরের কোলাহল ছেড়ে সারার বন্ধুরা যখন পাহাড়ের দিকে রওনা হলো, তখন গাড়ির জানালা দিয়ে আসা হিমেল বাতাস সারার মনটাকে কিছুটা হালকা করে দিল। গাড়ির জানালা দিয়ে আসা হিমেল বাতাস
সারার মনটা কিছুটা হালকা করে দিল। গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজছে আর সারা তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। তার চোখে মুখে উচ্ছ্বাস, কারণ অবশেষে সে তার বিরক্তিকর দেহরক্ষী আহানের নাগাল থেকে একটু দূরে থাকতে পেরেছে। সে ভাবল এই পাহাড়ি রাস্তায় আহানের পক্ষে তার পিছু নেওয়া সম্ভব হবে না। কিন্তু যখনই সে পিছনের আয়নায় তাকালো, দেখল আহানের কালো এসইউভিটা তাদের গাড়িকে অনুসরণ করছে। সারার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ওপরওয়ালাই জানে লোকটাকে কি দিয়ে বানিয়েছেন। লোকটা কি একটু রেস্ট নিতে ইচ্ছে করে না? সারাদিন আমার পিছু পিছু পড়ে থাকতে ভালো লাগে। বিরক্তি আর ক্ষোভে সারার ঠোঁট বেঁকে গেল। আহানের এই অবিচল অনুসরণ সারার স্বাধীনতার শেষটুকু কেড়ে নিতে চেয়েছিল। পাহাড়ের পথে হাঁটা শুরু হওয়ার পর সারার বন্ধুরা যখন গল্প গুজব আর ছবি তোলায় মগ্ন, সারা ইচ্ছে করে আমাকে এড়িয়ে চলছিল। সে দ্রুত হেঁটে সামনে চলে গেল, কখনো দুর্গম পথের দিকে চলে যাচ্ছিল। মেয়েটার মনে কি কোনো ভয় নেই? সারা আহানকে বোঝাতে চাইছিল যে সে কতটা স্বাধীন। আহান নীরব ছায়ের মতো তার পিছু নিত, তবে একটা নিরাপদ দূরত্বে বজায় রেখে। তার চোখে মুখে কোনো ক্লান্তি বা বিরক্তি ছিল না, শুধু ছিল গভীর মনোযোগ। হঠাৎ করেই পাহাড়ের আবহাওয়া বদলে গেল। আকাশের রং গাঢ় ধূসর হয়ে এলো। চারদিক কেমন যেন চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো এক প্রবল বৃষ্টি। ঝোড়ো বাতাসের সাথে টিপ টিপ বৃষ্টি দেখতে দেখতেই তো তা মুষলধারে নামতে শুরু করলো। বন্ধুর দল ছত্রভঙ্গ হয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে কোনো মতে একটা আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটতে লাগলো। পিচ্ছিল পাহাড়ি পথ আর ঘন বৃষ্টির কারণে চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে এলো। বৃষ্টির মধ্যে আমি খুঁজতে লাগলাম সারাকে। এই মেয়েটা বোধহয় আমার চাকরিটা খেয়েই শান্ত হবে। সারা একা একটা বড় পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, যখন হঠাৎ করেই তার পা পিছলে গেল। তার বন্ধুরা তখন অনেকটাই দূরে। সারা কিছু বুঝে ওঠার আগেই পাথরের উপর থেকে সে নিচের দিকে পিছলে যাচ্ছিল। তার মনে হলো সে বুঝি শূন্যে ভাসছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই বুঝি আর কোনো উপায় নেই। তার মুখে তখন আত্মচিৎকার আর চোখের সামনে পাহাড়ের নিচের খাদ। কিন্তু পরক্ষণেই তার হাতটা শক্ত কোনো কিছুর স্পর্শ পেল। এক জোরালো টান অনুভব করল সে। ক্ষিপ্ত গতিতে ছুটে সে এক হাতে তার কোমর জড়িয়ে ধরেছিল, অন্য হাতে একটা গাছের ডাল। সারা নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আহানের চোখ দুটো তার দিকে স্থির ছিল। তাতে কোনো ভয় ছিল না, শুধু ছিল এক ধরনের দৃঢ়তা। সে ধীরে ধীরে সারাকে উপরের দিকে টেনে আনলো। তার শরীরটা পাথরের সাথে লেগেছিল। সারার হাত পা কাঁপছিল, কিন্তু আহানের হাতের দৃঢ়তা তাকে এক ধরনের অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। আর এইভাবে আপনি নিজেকে সামলাতেন, আমি না থাকলে এক্ষুনি নিচে পড়ে যেতেন, হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। মুখের উপর একদম জবাব দিয়ে দিল। সত্যি তো, আহান না থাকলে আজ ভীষণ বড় একটা বিপদ ঘটে যেত, কিন্তু সেটা আমি কিছুতেই স্বীকার করব না। আপনি না থাকলে অন্য কেউ থাকতো আমার সাথে, সে নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে নিত। আর আমি তো আপনার থেকে বাঁচার জন্যই এইদিক সেদিক ছুটছি। আপনি না থাকলে দুর্ঘটনা ঘটতো না। সবকিছুর পেছনে উল্টো লজিক দেওয়ার জন্য আপনি এক্সপার্ট। তারা যখন পুরোপুরি নিরাপদ হলো, তখন আহান সারাকে একটি গুহার দিকে টেনে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল এটি একটি গুহা নয়, এটি একটি পরিত্যক্ত কাঠের ঘর। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শব্দে চারিদিক মুখরিত। তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সারা তখন কোনো মতে আহানের সাথে ঝড়পাল্লা দিয়ে উঠল। সে ভয়ে ভয়ে আতঙ্কে ছিল। গুহে গিয়েও কাঁপছিল। তার চোখ আহানের দিকে স্থির। আহানের কপালে বৃষ্টির ফোঁটা, আর তার পরনের কালো জ্যাকেট ভিজে গিয়ে তার শরীরের সাথে লেপ্টে আছে। তার এই ভিজে যাওয়ার রূপ দেখে সারা ভাবল, এই মানুষটাকে আমি এতদিন কত ভুল বুঝেছি। আহান তার ভেতরে নীরবতা ভেঙে বলল, ম্যাডাম আপনি কি ঠিক আছেন? আহানের এইরূপ শান্ত প্রশ্ন আমার ভেতরের আবেগটাকে আরো উস্কে দিল। আহানকে বুঝতে দেওয়া যাবে না, সেও কোনো রকম কথা বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালাম। কিছুক্ষণ নীরবতার পর সারা জিজ্ঞেস করলো, আপনি কি এখানে প্রায় আসেন? আপনি কিভাবে এই জায়গাটা চিনলেন? লোকাল না হলে তো এই গুহা চেনার কথা না।
আহান একটি শুকনো জায়গায় বসলো। ছোটবেলায় আমি খুব পাহাড় পছন্দ করতাম। আমার বাবা মাও পাহাড় ভালোবাসতেন, কিন্তু কিছু সমস্যা হয়েছিল যার কারণে আমি শহর ছাড়তে পারলাম না। কিন্তু আমার মন সবসময় পাহাড়ের কাছেই থাকতো। আহানের কথাগুলো শুনে সারা অবাক হলো। সে কোনোদিনও ভাবেনি যে আহান তার জীবনের ব্যক্তিগত দুঃখ বা ভালোবাসার কথা তাকে বলবে। আমার জীবনের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি সব সময় আমার বাবার নিরাপত্তার কারণে একটি সোনার খাঁচার ভেতরে বন্দি ছিলাম। আমি সব কিছু করতে পারতাম, কিন্তু আমার স্বাধীনতা ছিল না। আমি সব সময় ভেবেছি যে আমার এই স্বাধীনতাগুলো একজন দেহরক্ষীর কারণে নষ্ট হয়েছে। আহান শান্তভাবে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারি, কিন্তু আমার কাছে আপনার নিরাপত্তা একটি পেশা নয়, এটা আমার দায়িত্ব। আমি যখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের খবর রাখি, তখন আমি শুধুমাত্র আমার কাজ করি না, আমি আপনার নিরাপত্তার কথা ভাবি। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আমি আপনার পাশে থাকি, কারণ আমি আপনার ভালো চাই। আমি আপনার ভেতরের মানুষটিকে বোঝার চেষ্টা করি, তাই আমি আপনাকে কোনোদিন বিরক্ত করার জন্য কিছু করিনি। আমি আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব কিছু করেছি। আহানের এই কথাগুলো সারার মনে এক নতুন চিন্তার জন্ম দিল। সে আহানকে এতদিন শুধু একজন বিরক্তিকর দেহরক্ষী হিসেবে দেখে এসেছে, কিন্তু এই প্রথম সে বুঝতে পারল আহান তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বৃষ্টি কমে এসেছে। গুহার বাইরে থেকে পাখির কিচিমিচির শব্দ আসছিল। গুহার বাইরে দাঁড়িয়ে তারা দেখল সবুজ পাহাড়ের উপর সূর্য আলো ছড়িয়েছে, যা সবকিছুকে নতুনভাবে আলোকিত করেছে। সেই মুহূর্তের দিকে তাকিয়ে সারা বুঝলো তাদের সম্পর্কটাও বদলে গেছে। পাহাড়ের সৌন্দর্য যেমন বৃষ্টির পর নতুনভাবে ফুটে ওঠে, তেমনি তাদের সম্পর্কর এক নতুন দিগন্তে পা বাড়াচ্ছে। পরক্ষণে সারার ভেতরে আরেকটা সত্তা তাকে ভাবনা থেকে সরিয়ে ফেল। সারা আবারও তার আগের সত্তায় ফিরে গেল, যেখানে আহান শুধু তার স্বাধীনতার বক্ষক। কিন্তু মনের একটা জায়গায় আহান কোনো না কোনোভাবে ঠিকই তার জায়গা করে নিচ্ছিল তার অজান্তেই। সারা আহান পাহাড় থেকে ফিরে আসে, তার কিছুদিন সাধারণভাবে কাটতে থাকে। ইদানিং সারাকে আমার অন্যরকম লাগতে লাগতো। আগে আমাকে এড়িয়ে চলতো, কিন্তু এখন সে নিজেই আমাকে তার কাছে ডাকছে। সে তার ব্যক্তিগত সমস্যাগুলো, বন্ধুদের সাথে হওয়া ঝগড়া, এমনকি তার পছন্দের বই বা সিনেমার ব্যাপারেও আমার কাছে শেয়ার করত। ব্যাপারটা আমি খুব হজম করতে পারছিলাম না। এই মেয়ের মাথায় কি ফোন দিয়ে আটকিয়েছে সেই ভালো জানে। আহান সবসময় সারার কথা মনোযোগ দিয়ে তার কথা শুনতো এবং খুব শান্তভাবে নিজের মতামত জানাতো। তার প্রতিটি কথা ছিল যুক্তিপূর্ণ এবং গভীর, যা সারার মনকে দারুণভাবে প্রভাবিত করত। একদিন সারা তার কলেজের প্রজেক্ট নিয়ে খুব চিন্তিত ছিল। প্রজেক্টটা ছিল একটা মার্কেটিং প্ল্যান তৈরি করা, যা তার জন্য বেশ কঠিন ছিল। সে যখন তার ল্যাপটপ নিয়ে হতাশ হয়ে বসেছিল, তখন আহান এগিয়ে এলো। ম্যাডাম, কিছু সমস্যা হয়েছে? আহান জিজ্ঞেস করলো। সারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই প্রজেক্টটা আমাকে পাগল করে ফেলবে। আমি কিছুই বুঝতে পারছি না। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। সারা কটাক্ষ করে বলল, আমার প্রজেক্টে? আপনি কি আমার প্রজেক্টে সাহায্য করতে চান, নাকি এরও নিরাপত্তা দিতে চান? আহান তার কথায় কান না দিয়ে বলল, আমি সামরিক কৌশল নিয়ে পড়াশোনা করেছি। কিছু কিছু প্ল্যানিংয়ে তা কাজে লাগে, যদি অনুমতি দেন। সারা হেসে উঠল। আহান, আপনার আর আমার জগৎ আলাদা। আপনি বন্দুক নিয়ে খেলা করেন আর আমি বই নিয়ে। আপনার সাহায্য আমার দরকার নেই। ওকে, ঠিক আছে। আমি কিছু না বলে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম সারা হতাশ হয়ে গেল। আমি জানি সারা আমার হেল্প নেবে না, তাই কৌশলে ওকে আমার সাহায্য করতে হবে। টেবিলের উপর কিছু গুরুত্বপূর্ণ রিসার্চ পেপারে কপি রেখে গেছে। সারা রাগ হলো, কিন্তু কৌতূহল হলো। সে পেপারগুলো পড়ে দেখলো এবং অবাক হয়ে গেল। আহানের দেওয়া তথ্য তার প্রজেক্টের জন্য এতটাই মূল্যবান ছিল যে সে আর আহানকে শুধুমাত্র একজন দেহরক্ষী হিসাবে দেখতে পারল না।
মাঝে মধ্যে সারা আমার সাথে খুব মিশছে, কথা বলছে, আবার মাঝে মধ্যে ওনার আবহাওয়া বদলে যাচ্ছে, যে আমাকে তাকে নিয়ে বেশি ভাবাচ্ছিল। দরজার আড়াল থেকে সারার খুশি দেখে যদি ভালোই লাগছিল, একদিন বিকেলে লিজা, তুই বিশ্বাস করবি না, আহানের সাথে ওই পাহাড়ের ওপর যা হয়েছে, আমি আসলে ওকে আর ঘৃণা করতে পারছি না। কি বলছিস? যে ছেলেটাকে তুই তোর জীবনে সবচেয়ে বড় প্যারা ভাবতি, এখন তার প্রতি তোর ফিলিং চেঞ্জ হয়ে গেছে? ভাবা যায়? আরে না, ও আসলে যতটা ভাবতাম তার থেকেও বেশি বুদ্ধিমান। ঝড়ের সময়ও যেভাবে আমাকে বাঁচালো আর তারপর যা বলল, আমার মনে হলো আমি ওকে চিনি না। আমার মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস, না হলে এরকম অনুভূতি আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া আহান কিন্তু বেশ হ্যান্ডসাম। চুপ কর, কি সব বলছিস? তোরও আমার মতো মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। ওর মতো একজন গম্ভীর কঠিন মানুষের প্রেমে পড়া অসম্ভব, ভাবতেই কেমন লাগছে আমার। তবে কি, তোর চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুই অন্য কিছু ভাবছিস। মনের কথা মুখের কথা দুটোই ভিন্ন রে। সারার চোখে মুখে এক ধরনের বিভ্রান্তি। আমি জানি না, মনে হচ্ছে আমার আর ওর জগৎটা একদম এক নয়। এরপর এভাবে দিন পেরোলো। কয়েকদিন পর মিস্টার আমির চৌধুরী এক বিশাল পার্টির আয়োজন করলেন। শহরের সব নামকরা ব্যবসায়ী ও তাদের ছেলেমেয়েরা সেখানে উপস্থিত ছিল। একজন পার্টিতে সারার বাবার তার জন্য একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রিশাদ একজন তরুণ, হ্যান্ডসাম ও সফল ব্যবসায়ী। তার চালচলন, কথাবার্তাই এক ধরনের আভিজাত্য ছিল যা আমির চৌধুরীকে মুগ্ধ করেছিল। পার্টিতে সারা একটি ঝলমলে গাউন পরেছিল। তার চোখে মুখে কোনো উচ্ছ্বাস ছিল না। সে জানত এই পার্টির ভিড়ও তার উপর নজর রাখছে। হঠাৎ রিশাদ তার দিকে এগিয়ে আসে। হাই সারা, আমি রিশাদ। তোমাকে দেখতে খুব ভালো লাগছে। পুরো পার্টিতে তুমি সবার নজর কেড়ে নিয়েছো। ধন্যবাদ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এই বেটা এখন আমার কোথা থেকে আসলো, কিভাবে মেয়েদের প্রশংসা করে বেটা সেটাও তো জানে না, আসছে ঢং করতে। রিশাদ কথার ফাঁকে সারার হাত ধরল। তোমার বাবা থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তুমি সত্যি খুব সুন্দর। ও গড, এই ছেলেটা আমার হাত ধরে কোন আক্কেলে! একটু ওকে সভ্যতা নাই, ইচ্ছে করছে মুখে একটা ঠাসিয়ে ঘুষি মারি, কিন্তু বাবার কারণে তা হয়েই উঠছিল না। ঠিক তখনই আহান তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। রিশাদ আহানকে দেখে কিছুটা বিরক্ত হলো। তুমি কে? হ্যাঁ, এখানে কি করছো? আমি ম্যাডামের ব্যক্তিগত দেহরক্ষী। আমার কাজ ম্যাডামের সাথে ও পাশে থাকা। রিশাদ আহানকে অবজ্ঞা করে বলল, আইসি। ও আইসি, তোমার ম্যাডামের নিরাপত্তার দরকার নেই, তুমি বরং অন্য কাজে যাও। সারার অস্বস্তি হচ্ছিল। সে দ্রুত বলল, রিশাদ, আহান এর কোনো দরকার নেই, ও থাকুক। মনে মনে রিশাদ কোনো কথা না বলে ওর দিকে তাকালো। কি হলো? কথা কানে যায়নি? যা বললাম তা করো, যাও। বডিগার্ড হয়ে আমার সামান্য কথার অমান্য করার সাহস পাও কিভাবে, স্টেন্স? আহান কোনো কথা না বলে চলে গেল। সারা তখন নিজেকে খুব ছোট মনে হলো, আর রিশাদের প্রতি তার একটা তীব্র ঘৃণা জন্ম নিল। রিশাদ, আপনি কেন কেমন ভাবে কথা বললেন? বডিগার্ড দেখি কি মানুষের সাথে ভালোভাবে কথা বলা যায় না? আমি মনে করি সব কাজ সম্মানের, আর আমাদের উচিত তাদেরকে তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়া। সারা, ও তোমার কর্মচারী, ওকে নিজের কাজ করতে দাও। আমি তোমার সাথে হাসি, তোমার যা লাগে আমাকে বলো, আমিও কিন্তু তোমার রক্ষা করতে সক্ষম। সারা রিশাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। আমার রক্ষা আমিই করতে পারবো, আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি বরং আপনার নিজের ব্যক্তিত্বের উপর কাজ করুন, সেটাই ভালো হবে। বলে সে পার্টির এক নির্জন জায়গায় চলে গেল। হঠাৎ আহান তার পাশে এসে দাঁড়ালো। আপনি এখানে কি করছেন? রিশাদ তো আপনাকে চলে যেতে বললো, চলে যান। আমার রক্ষা আমিই করতে পারবো, আমার কাউকে দরকার নেই। আমার কাজ আপনার পাশে থাকা, অন্য কারো কথাই নয়। আপনি কেন রিশাদের কথায় কিছু বললেন না? সে আপনাকে অপমান করলো আর আপনি কিছুই বললেন না। আপনার উচিত ছিল ওকে আমার কাছ থেকে সরিয়ে দেওয়া, কারণ আমি বিরক্তি বোধ করছিলাম। ম্যাডাম, আমার পেশা আমাকে অহংকারী হতে শেখায় না। আমার কাজ
শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করা। রিশাদের মতো মানুষের কথায় আমি কিছু মনে করি না। সারা আহানের দিকে তাকিয়ে রইল। সে আহানের চোখে মুখে এমন এক দৃঢ়তা দেখল যা রিশাদের মধ্যে ছিল না। আচ্ছা, আপনি কি কোনোভাবে রিশাদকে ঈর্ষা করছেন? ঈর্ষা? কেন? ওনাকে ঈর্ষা করার মতো কিছু কি ঘটেছে? উনিও আমার থেকে বড় একজন মানুষ, ব্যবসায়ী। উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়। এখানে ঈর্ষার কিছু তো দেখতে পাচ্ছি না। আছে কারণ। সবাই আপনাকে কর্মচারী হিসেবে দেখে আর রিশাদকে সবাই সম্মান করে। ম্যাডাম, আমি যে কাজ করি তা আমার সম্মান, আপনার বাবার বিশ্বাস এবং আপনার জীবনের নিরাপত্তা আমার কাছে যে কোনো সম্মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পার্টি থেকে ফেরার পর সারার মনটা ভীষণ অস্থির হয়েছিল। সে আহানের নীরবতা আর রিশাদের কথার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পেয়েছিল। রিশাদের অহংকার ছিল তার সম্পদ আর বংশ নিয়ে, আর আহানের ছিল তার ব্যক্তিত্ব আর পেশার প্রতি সম্মান নিয়ে। তবে কিছুদিন বাদে সারা তার বন্ধু লিজার সাথে শহরের একটি আর্ট গ্যালারিতে গিয়েছিল। আর তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অনুসরণ করছিল, যেমনটা সবসময় করে। গ্যালারিতে তারা শিল্পকর্ম দেখছিল, হাসাহাসি করছিল। হঠাৎ চারিদিক থেকে মুখোশ পরা কিছু লোক তাদের ঘিরে ফেল। সারা, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কারা? এখানে এভাবে মুখোশ পরে এসেছে কেন? সারা আর লিজা হতভম্ব হয়ে গেল। এক মুখোশ পরা লোক সারার হাত ধরে টানতে লাগলো। সারা চিৎকার করে উঠল, আহান! মুহূর্তের মধ্যে আহান কোথা থেকে যেন এসে পড়ল। আহানের চোখ আমার উপরে পড়ল। ও চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল তার পেশাদার নিস্তব্ধতার কোথায় যেন হারিয়ে গেছে। তার জায়গায় জন্ম নিয়েছে এক ধরনের দৃঢ়তা আর ভয়। সে কোনো কথা না বলে একের পর এক মুখোশ পরা লোকগুলোকে পরাস্ত করতে লাগলো। আহানের প্রতিটি আঘাত ছিল নিখুঁত আর দ্রুত। সে যেন একজন সৈনিক। তার কাছে শুধু একটি লক্ষ্য, তার প্রিয়জনকে রক্ষা করা। মুখোশ পরা লোকগুলোকে আহানের আক্রমণের মুখে টিকতে পারল না। তারা দ্রুত পালিয়ে গেল, কিন্তু আক্রমণের ভয় যেন আমার পিছু ছাড়ছিল না। ভয়ে পুরো শরীর কাঁপছিল। তার চোখ দুটো আহানের চোখে গিয়ে একদম স্থির হয়ে গেল। আহান, যাকে সে এতদিন শুধু একজন দেহরক্ষী হিসেবে দেখে এসেছে, আজ থেকে নিজের চোখে একজন সত্যিকারের নায়ক হিসেবে দেখতে ইচ্ছে করলো। আহান আমার কাছে ছুটে এলো। তার মুখে উদ্বেগের ছাপ দেখতে পেলাম। ম্যাডাম, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? ঠিক এই ভয়ে আমি সারাদিন আপনার কাছে থাকি, পাশে থাকি। আপনি যতই বিরক্ত হন, তবুও এই ভয়ে আমি আপনাকে একা ছাড়তে পারি না। আপনি কেন বোঝেন না? আহানের কথা শুনে আমি আর চোখ শুকনো রাখতে পারলাম না। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল অনবরত। নিজের অজান্তেই আহানের হাতটা শক্ত করে ধরলাম। আহানের হাতটা শক্ত আর গরম, যা সারাকে এক ধরনের নিরাপত্তা দিচ্ছিল। আমি ঠিক আছি আহান, আপনি আমাকে বাঁচিয়েছেন। লিজা তাদের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল বিস্ময়। সে দেখছিল এই রূপ। আন শান্তভাবে বলল, লিজা, আমরা এখনই এখান থেকে চলে যাব, কোনো কথা নয়। আন সারাকে সাথে নিয়ে তার গাড়িতে বসলো। সারা তখনও কাঁপছিল। সে আহানের দিকে তাকিয়ে বলল, আহান, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আহান ধীরে ধীরে সারার হাত ধরল। তার চোখে গভীর আবেগ। ম্যাডাম, আপনার জীবন আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনার কোনো ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। সারার মনটা এক গভীর আবেগে ভরে উঠল। সে বুঝতে পারছিল আনের এই কথাগুলো শুধুমাত্র একজন দেহরক্ষীর কথা নয়, এ একজন প্রেমিকের কথা। আপনি কি বাবাকে সব বলবেন? তাকে বললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আন একটি দীর্ঘশ্বাস নিল। আমি কিছু বলবো না, আপনিও কিছু বলবেন না। আপনার বাবা যদি কিছু জানতে পারেন, তবে তিনি আপনাকে আরো সুরক্ষিত করার জন্য কিছু ব্যবস্থা নেবেন, আর তা হয়তো আমাদের জন্য ভালো হবে না। সারা আহানের দিকে তাকিয়ে রইল। সে আহানের মধ্যে এমন এক দৃঢ়তা দেখতে পেল যা রিশাদের মধ্যে ছিল না। সে বুঝতে পারল এই নীরবতা আসলে তার সম্মানের প্রকাশ। তার প্রতিটি কথা সারার মনের ভিতর দেয়ালগুলো ভেঙে দিচ্ছিল।
তাদের সম্পর্ক আরো গভীর হলো। তারা একে অপরের কাছে আসার কোনো কথা বলল না। তাদের চোখই আর নীরবতায় সব বলে দিচ্ছিল। তারা দুজনই জানতো তাদের এই গোপন সম্পর্ক একদিন হয়তো প্রকাশ হয়ে যাবে, কিন্তু সেই দিন পর্যন্ত তারা শুধু একে অপরের পাশে থাকতে চেয়েছিল। সারা নিরাপদে বাড়ি ফেরে আর নিজ দায়িত্বে সারাকে তার ঘর অবধি পৌঁছে দেয়। কিন্তু রাত গভীর হওয়ার পরেও সারার চোখে কোনো ঘুম ছিল না। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সারা ঘুমাতে পারছে না। সে তার বেলকনিতে এসে দাঁড়ালো। তার মনে হলো আহানের সাথে কথা বলাটা খুব প্রয়োজন। সে দেখলো আহান তার বেলকনি থেকে কিছুটা দূরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে রাতের শহরের নিস্তব্ধতাকে দেখছে। সারা নিঃশব্দে নিচে নেমে এলো বাগানের দিকে। আহান তাকে দেখে সামান্য অবাক হলো, কিন্তু কোনো কথা বলল না। আহান, আমার ঘুম আসছে না। আপনিও কি আমার মতো নিঃসঙ্গ? ম্যাডাম, আপনি ভিতরে যান, রাত অনেক হয়েছে। আপনার নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি সব সময় আমার নিরাপত্তার কথাই মনে আসে? আমি মানুষ, আমারও অনুভূতি আছে, আমারও মন খারাপ হয়। আপনি কি জানেন না, বুঝতে পারেন না? আহান শান্তভাবে সারার দিকে তাকালো। জানি, আপনার প্রতিটি ছোট ছোট আবেগ, প্রতিটি পরিবর্তন আমি বুঝতে পারি। আমিও তো মানুষ, আমিও আপনার মতো একাকিত্ব অনুভব করি। সারার মনটা এক অজানা আনন্দে ভরে উঠল। এই প্রথম আহান তার মনের কথাগুলো বলল। আপনি কি কখনো কিছু স্বপ্নে দেখেছেন? কখনো কি ভেবেছেন এই কাজটা ছাড়া অন্য কিছু করবেন? একটি দীর্ঘশ্বাস নিল, চোখে এক ধরনের বিষাদ ফুটে উঠল। স্বপ্ন? ম্যাডাম, আমার মতো মানুষের জন্য স্বপ্ন এক বিলাসিতা। ছোটবেলায় আমি একজন পাইলট হতে চেয়েছিলাম। আকাশ আমার খুব প্রিয় ছিল, কিন্তু আমার পরিবারের পরিস্থিতি আমাকে এই পেশায় আসতে বাধ্য করেছে। আমি বুঝতে পারছি আহান, আমারও একই অবস্থা। আমার কোনো আর্থিক সমস্যা না থাকার পরেও কোনো স্বাধীনতা নেই জীবনে। আমি আপনার মতো একজন স্বপ্নকে বিসর্জন দিয়েছি। তার দুজন কিছুক্ষণ নীরব রইল। আহান বুঝতে পারছিল সে সারার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে। আর সারাও বুঝতে পারছিল আহানের এই গভীরতা, তার নিস্তব্ধতা আর হৃদয়ে দুর্বলতা। আহানের প্রতিটা কথা সারার হৃদয়ে এমনভাবে দাগ কাটল যে সে তার আবেগকে আর ধরে রাখতে পারল না। সে বুঝতে পারল আহানের নীরবতা আসলে তার সম্মানের প্রকাশ। তার প্রতিটা কথা সারার মনে উৎফুল্লতার সৃষ্টি করছিল, তার মনকে উথাল পাথাল করে তুলছিল। সেদিনের রাতের পর থেকে সারা এবং আহানের সম্পর্কটা এক গোপন বোঝাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে আর কোনো ঝগড়া বা কটাক্ষ ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও গোপন আকর্ষণ। সারা তার জীবনে আহানের উপর ছেড়ে দিতে ভয় পেত না, আর আহানও তার দায়িত্বের বাইরে গিয়ে সারার প্রতিটি ছোট ছোট চাহিদার দিকে নজর রাখত। কিন্তু ভাগ্য তাদের সামনে এক কঠিন পরীক্ষা এনেছিল। তার জন্য কেউই প্রস্তুত ছিল না। মুখোশধারী হামলাকারীদের হাত থেকে বাঁচার পর সারার কাছে যেন আহান সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে ধরা দিল। সে তার মনে আর পুরনো বিরক্তিটা নেই, বরং এক ধরনের গভীর কৃতজ্ঞতা আর চাপা কৌতূহল জেগেছে। তার মনে বারবার ফিরে আসছিল আহানের বলা সেই কথাটা, আপনার জীবন আমার কাছে আমার নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সারা যখনই কথাটা ভাবত, তার বুকের ভেতরটা এক অজানা আনন্দে ভরে উঠত। একদিন বিকেলে আকাশ হালকা গোলাপি আভায় ভরে উঠেছে। সারা তার বেলকনিতে বসে বই পড়ছিল, কিন্তু তার মন বইয়ের পাতায় ছিল না। তার চোখ আনমনে চলে গেল নিচে বাগানে পায়চারি করা আহানের দিকে। আন এর ঋজু ভঙ্গি, তার সুটাম দেহ, সবকিছুতে যেন এক নীরব আকর্ষণ ছিল। সারা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এক নতুন অনুভূতি তার হৃদয় দোলা দিল। সারা মনে মনে ভাবছিল, এই মানুষটা কি সব সময় এত আকর্ষণীয় ছিল, নাকি আমি ওকে এতদিন দেখতে পাইনি? ওর পেশার পেছনে এমন একজন মানুষ লুকিয়ে ছিল যাকে আমি কোনোদিন চিনতেই পারিনি। আহান হঠাৎ মুখ তুলে বেলকুনির দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। সারার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল বইয়ের পাতায়। তার বুক ধক ধক করছিল। সে বুঝতে পারছিল আহান তার দিকে তাকালে সে কেন এত অপ্রস্তুত হয়ে যায়। আহানও সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল। সে নিজের মনে ভাবছিল, ম্যাডাম কেন এইভাবে আমার দিকে তাকিয়েছিলেন?
আমি কি কোনো ভুল করেছি? না, এটা আমার দায়িত্বের অংশ নয়। কিন্তু আমি যখন তার দিকে তাকালাম, কেন মনে হলো যেন পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্যটা দেখছি। কিছুক্ষণ পর সারা অস্থির হয়ে নিচে বাগানে নেমে এলো। আন তখনও সেখানেই ছিল। আকাশটা আজ খুব সুন্দর, তাই না? হ্যাঁ ম্যাডাম, আজকের আকাশটা অন্যান্য দিনের থেকে অন্যরকম লাগছে। অন্যরকম মানে কেমন সুন্দর? সুন্দর বললে কম হয়ে যাবে, অস্বাভাবিক রকমের সুন্দর দেখাচ্ছে। আনের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু তার চোখে এক ধরনের মুগ্ধতা ছিল যা সারা এড়াতে পারল না। তাদের মধ্যে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা যেন হাজার কথার চেয়েও বেশি কিছু ছিল সারা নিজের মনে। ও কেন এত শান্ত? ও কি আমার মনের কথা বুঝতে পারছে না, নাকি ও বুঝতে পারছে কিন্তু কিছু বলতে চাইছে না? আমি কি করি? আমি কি ওকে জিজ্ঞেস করি যে ও আমাকে নিয়ে কি ভাবছে? ম্যাডামের চোখ দেখে মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে, কিন্তু আমার পেশার কারণে আমি কিছু বলতে পারছি না। আমার মন বলছে তাকে জিজ্ঞেস করতে, তার হৃদয়ের কথা জানতে, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। আমি জানি এই ভালোবাসা আমাদের জন্য শুধু বিপদ বয়ে আনবে। আপনি কি কখনো কোনো কবিতা পড়েছেন আহান? কবিতা আমার জন্য নয় ম্যাডাম, আমার জগৎ কঠিন বাস্তবতার। কিন্তু কবিতাতেও তো জীবনের কথা থাকে, ভালোবাসার কথা থাকে। বলতে বলতে সারার গলা স্বর সামান্য কেঁপে গেল। আন সারার দিকে তাকালো, তার চোখে এক গভীর দৃষ্টি। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ম্যাডাম, সেগুলো শুধু অনুভব করা যায়। সারার মনে হলো আহানের এই একটি কথা যেন তার হৃদয়ে সব জমানো কথা কেড়ে নিল। সে বুঝতে পারছিল শুধু সে একা নয়, আহানের মনেও একই ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। লজ্জায় তার মুখ আবার লাল হয়ে উঠল। অপ্রত্যাশিত সান্নিধ্য। সেই রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় সারা তার ঘরে একা বসেছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দরজায় নক করার শব্দ। কে কে ওখানে এত রাতে আমার রুমে? আবার কে আসলো? সে মুখোশধারী না তো? আমি ম্যাডাম, আপনার জন্য একটা পাওয়ার ব্যাংক এনেছি। আহানের কণ্ঠ শুনে আমার বুকে এক অদ্ভুত উত্তেজনা কাজ করলো। এত রাতে এই ঘুটঘুটে অন্ধকারে ও আমার জন্য কিছু নিয়ে এসেছে। এই চিন্তাটাই আমার মনকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিল। আমি দ্রুত গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম আহানের হাতে একটা ছোট পাওয়ার ব্যাংক, আর তার মোবাইলের আলো তার মুখটা আচ্ছা দেখাচ্ছিল। এই সামান্য আলোতেও আহানের চোখের গভীরতা আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে। আমার মনে হলো ও শুধু আমার দেহরক্ষী নয়, ও আমার সব। তুমি কেন এলে? এই সামান্য জিনিসের জন্য তোমার আসতে হবে? আমার কণ্ঠটা কাঁপছিল। আহানের চোখে মুখে কোনো বিরক্তি নেই, শুধু এক ধরনের গভীর উদ্বেগ। ম্যাডাম, আপনার যদি কোনো প্রয়োজন হয়, আমি নিচে থাকতে পারছিলাম না। আহানের এই কথা শুনে আমার বুকটা ধকধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম না এটা ওর দায়িত্ববোধ নাকি অন্য কিছু। অন্ধকারে আমরা দুজনে নীরব, কিন্তু একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হলো। দমকা হাওয়ায় ব্যালকনির দরজা খুলে গেল। আমি চমকে উঠলাম। আহান দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করলো। আমাদের শরীর সামান্য স্পর্শ করলো একে অপরকে। সেই স্পর্শে যেন আমার শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। আমি তাড়াতাড়ি কয়েক পা পিছিয়ে এলাম। আমার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আমার মনে হলো আহান কি আমার মনের কথা বুঝতে পারছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর আমি নিচে অস্থির হয়ে পায়চারি করছিলাম। ম্যাডামের ঘরের দিকে আমার চোখ ছিল। এই অন্ধকারে একা একা উনি কি করছেন? আমার ডিউটি শুধু বাইরে থেকে দেখা নয়, তার খেয়াল রাখা। আমি দ্রুত একটা পাওয়ার ব্যাংক হাতে নিয়ে তার দরজায় গেলাম। ম্যাডাম দরজা খুললেন। মোবাইলের আলোতে তার মুখটা দেখলাম। এতটাই সুন্দর লাগছিল যে আমি এক মুহূর্তের জন্য আমার সব দায়িত্ব ভুলে গিয়েছিলাম। ম্যাডামের বলা প্রতিটা কথা আমার বুকে গভীর দাগ কাটছিল। তুমি কেন এলে? তিনি যখন বললেন, আমার মনে হলো তিনি শুধু জানতে চাইছেন না, তিনি চান আমি তার কাছে থাকি। আমি নিজেকে সামলে নিয়ে শুধু আমার পেশার কথা বললাম, আপনার যদি কোনো প্রয়োজন হয়। হঠাৎ যখন বৃষ্টি আর বাতাসে দরজা খুলে গেল, আমি দ্রুত এগিয়ে গেলাম। আমার শরীরের সাথে তার সামান্য স্পর্শ হলো। আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। ম্যাডামের শরীরটা যেন বিদ্যুৎ প্রবাহ। আমার মন বলল তাকে জড়িয়ে ধরতে,
কিন্তু আমার পেশা আমাকে বাধা দিল। আমি দ্রুত দরজা বন্ধ করে সরে এলাম। আমার বুকে তখন ভীষণ উত্তেজনা। আমি নিজেকে প্রশ্ন করলাম, আহান, তুমি কি করছো? তোমার কি কোনো লজ্জা নেই? তুমি একজন সাধারণ দেহরক্ষী, আর তিনি একজন রাজকন্যা। তোমাদের সম্পর্ক অসম্ভব। যখন বিদ্যুৎ ফিরে এলো তখন আমি বুঝলাম এই সামান্য সময়ের মধ্যে আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটা শুধু চোখে চোখে আর নীরবতায় সীমাবদ্ধ। বিদ্যুৎ চলে যাওয়ার সেই রাতটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে থাকবে। আহানের সাথে কাটানো সেই নীরব মুহূর্তগুলো আমার হৃদয়ে এক নতুন জায়গা তৈরি করেছে। আমার মনে হতো আমার সমস্ত জগৎটা যেন আহানের চোখের মধ্যে সীমাবদ্ধ। ওর প্রতিটি চাহনি, প্রতিটি নীরবতা আমাকে এমনভাবে টানছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। কয়েকদিন পর আমার সবচেয়ে প্রিয় বান্ধবীদের একজন মিম তার বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করে। আমি জানতাম আহান সেখানেও আমার সঙ্গী হবে, এবং এই প্রথম আমি ওর উপস্থিতিতে কোনো বিরক্তি অনুভব করিনি, বরং আমার মনে এক ধরনের আনন্দ ছিল। আমি সুন্দর একটা কালো গাউন পরে তৈরি হয়েছিলাম। যখন আমি নিচে নামছিলাম দেখি আহান গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক ধরনের মুগ্ধতা দেখলাম। ম্যাডামকে যখন গাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলাম তখন তাকে দেখে আমি এক মুহূর্তের জন্য যেন সব ভুলে গেলাম। তিনি যে এত সুন্দর হতে পারেন তা আমার কল্পনার বাইরে ছিল। তার এই রূপ দেখে আমার মন বলল, আহান, তুমি কি তার সাথে সম্পর্ক স্থাপন করছো? তোমার কি কোনো লজ্জা নেই? কিন্তু আমার চোখ তার থেকে দূরে সরে গেল না। আহান আমাকে দেখে গাড়ির দরজা খুলে দেয়। আহান যখন গাড়ির দরজা খুললো, আমাদের আঙুল স্পর্শ করলো। আমাদের দুজনেই কিছুটা চমকে গেলাম। আমি বুঝতে পারছিলাম আমাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়ছে। হঠাৎ স্পর্শ হওয়ায় আমার শরীরের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহ চলে গেল। আমার বুকটা কেঁপে উঠল। আমাকে আবারও চমকে দিয়ে ম্যাডাম প্রশ্ন করে উঠলেন, আহান, আমাকে কি দেখতে ভালো লাগছে? ওর চোখে কোনো উত্তর ছিল না, শুধু ছিল গভীর প্রশংসা। আমি খুব শান্তভাবে উত্তর দিলাম, ম্যাডাম, আপনি সব সময় সুন্দর। আমার মনে হচ্ছিল এই কথাগুলো আমার পেশার বাইরের কথা, কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার এই কথাগুলো শুনে তিনি কেমন লজ্জা পেলেন যে আমার মনকে আরো বেশি আনন্দ দিল। ওর এই কথায় আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি গাড়িতে বসলাম, আর আমার মনে হলো আমি শুধু একজন সাধারণ মেয়ে নই, আমি আহানের কাছে এক বিশেষ কেউ। ম্যাডাম যখন আমার পাশে বসেছিলেন তখন আমার মনে হচ্ছিল আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি একজন ধনী পরিবারের মেয়ে, আর আমি একজন সাধারণ দেহরক্ষী। কিন্তু ভালোবাসার কোনো সামাজিক মর্যাদা নেই। যখন আমরা মিমের বাড়িতে পৌঁছালাম তখন ম্যাডাম আমাকে বললেন, আহান, তুমিও ভেতরে এসো। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ম্যাডাম, আমার কাজ বাইরে অপেক্ষা করা। কিন্তু তিনি জোর করলেন আর বললেন, তুমি আমার ব্যক্তিগত সঙ্গী, তুমি আমার নিরাপত্তার জন্য এখানে আছো। তোমাকে বাইরে রেখে আমি স্বস্তিতে থাকতে পারবো না। বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিলাম। আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি আমাকে তার বন্ধুদের সাথে পরিচিত করালেন। তার বন্ধুরাও আমার প্রতি খুবই ভালো ব্যবহার করলো। আমি বুঝতে পারছিলাম ম্যাডাম আমার জন্য সবকিছু করছে যাতে আমি তার পাশে থাকতে পারি। মিমের বাড়িতে আজ আমার মনটা কেন জানি অস্থির লাগছিল। সবাই হাসছে, কথা বলছে, কিন্তু আমি নিজেকে এই কোলাহলের মাঝেও একা অনুভব করছিলাম। আমার পাশে ছিল, এটাই আমার একমাত্র স্বস্তি। আমি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল আহানের মতো একজন মানুষ কেন এত আভিজাত্যের মাঝেও এত সহজ হতে পারে। ওর চোখে গভীরতা আমাকে বারবার টানছিল। আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করছিল, কিন্তু আমি তাতে কান দিচ্ছিলাম না। আমি শুধু আহানের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল ও আমার পাশে না থাকলে আমি এই পার্টির মাঝে নিজেকে অসহায় অনুভব করতাম। হঠাৎ আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করলো,
সারা, আহানের মতো একজন গম্ভীর মানুষকে তোমার ভালো লাগে? আমি তার দিকে তাকিয়েছিলাম আর আমার মন তখন আহানের দিকে ছিল। আমার মনে হচ্ছিল আহান কি আমার মনের কথা বুঝতে পারছে। আমি তখন তাকে বললাম, আহান তুমি কি বুঝতে পারছো আমার কোনো আর্থিক সমস্যা নেই, কিন্তু আমারও কোনো স্বাধীনতা নেই। তখন আমার মনটা খুব কষ্ট পেল। আমি বুঝতে পারছিলাম ম্যাডামের মনের কথা। তিনি আমাকে তার জীবনের কথা বলছেন, আর আমি তার পাশে থাকতে পারছিলাম না। আমি তখন তাকে বললাম, ম্যাডাম আমি বুঝতে পারি। ম্যাডামের মুখে এক ধরনের আনন্দ দেখতে পেলাম। আমার মনে হলো আমরা দুজনেই একই পথের পথিক, যদিও আমাদের জীবন আলাদা। মিমের বাড়ির পার্টি থেকে ফেরার পর সারার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরেছিল। আহানের উপস্থিতি তাকে এক অজানা স্বস্তি দিয়েছিল। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আহান। সে রাতে সবাই ঘুমিয়ে পড়ল, সারা ঘুমাতে পারল না। তার মনটা ছিল এক অস্থির ঢেউয়ের মতো, যা তাকে টেনে নিয়ে এলো বাগানের শান্ত পরিবেশে। চাঁদের আলোয় যখন সারা বাগানের লনে এসে বসলো, তার চোখ পড়ল কিছুটা দূরে দাঁড়িয়ে আহানের উপর। তার মুখে চাঁদের আলো এসে পড়েছে, আর সারা দেখলো সেই পরিচিত নিস্তব্ধতায় মিশে গেছে এক ধরনের গভীর বিষণ্ণতা। সারের হৃদয়ের ভেতর যেন এক অজানা আকর্ষণ কেঁপে উঠল। সারার ভেতরটা যেন এক অজানা আকর্ষণে কেঁপে উঠল। সে ভাবল, এই মানুষটা কেন এত নীরব? ওর মনে কি কোনো স্বপ্ন নেই? ও কি আমার মতোই তার জীবনের সব ইচ্ছে কি বিসর্জন দিয়েছে? সে বুঝতে পারছিল তাদের দুজনের জীবনের পথ ভিন্ন হলেও তাদের মনের অনুভূতি একই। এই উপলব্ধি তাকে আহানের কাছে নিয়ে গেল। সারা যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, আহান চমকে উঠল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর হলো না। আহান আপনি কি কখনো চাঁদের দিকে তাকিয়ে কথা বলেছেন? আহান সামান্য অবাক হয়ে সারার দিকে তাকালো। তার মনের ভেতর হাজারো কথার ভিড় করে এলো। সে শুধু বলল, ম্যাডাম আমি শুধু আমার ডিউটি করি। তার কণ্ঠস্বরে এক ধরনের দূরত্ব ছিল, যা সারাকে কষ্ট দিল, দমাতে পারল না। আমি বুঝতে পারছি আপনি শুধু আপনার কাজ করেন, কিন্তু আমি কি আপনার সাথে একজন সাধারণ বন্ধু হিসেবে কথা বলতে পারি না? আহানের চোখে এক ঝলক বিষাদ দেখা গেল। তার মনের ভেতরটা চিৎকার করে বলতে চাইছিল, আমি তোমার বন্ধু হতে চাই ম্যাডাম, কিন্তু আমি জানি আমার পেশা আমাকে সেই সুযোগ দেয় না। সে জানে তাদের দুজনের জগৎ আলাদা। এই ভালোবাসা কোনো ভবিষ্যৎ নেই, এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, আছে শুধু যন্ত্রণা। ম্যাডাম আমরা দুজন ভিন্ন জগতের মানুষ। ভালোবাসার কোনো জগৎ নেই আহান, শুধু হৃদয়ের কথা থাকে। সারার এই কথাগুলো আহানের সব প্রতিরোধ ভেঙে দিল। তার পেশাদারি সীমানা আর আবেগের বাঁধন যেন একই মুহূর্তে ভেঙে পড়ল। আহান কোনো কথা না বলে সারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সারার মনে হলো আহানের নীরবতায় যেন তাকে বলছে, হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি। এরপর তারা দুজন কিছুক্ষণ নীরব রইল। সে নীরবতা যেন হাজার কথার চেয়েও বেশি কিছু বলছিল। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের দুজনের মন একই পথে চলছে, এবং তাদের এই গোপন ভালোবাসা একদিন হয়তো প্রকাশ হয়ে যাবে। বাগানে সেই রাতের পর সারা ও আহানের সম্পর্কটা এক গোপন ভালোবাসার বাঁধনে জড়িয়ে গেল। তাদের প্রতিটি নীরব মুহূর্ত প্রতিটি চোখের ইশারাতেই ছিল এক গভীর বোঝাপড়া। কিন্তু তাদের এই গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকলো না। একদিন বিকেলে সারা বেলকনিতে বসে বই পড়ছিল, আর নিচে বাগানে ছিল তার পেশাগত দায়িত্ব পালন করছিল। হঠাৎ সারা দেখতে পেল তার বাবা বাগানে এসেছেন, তার সাথে অন্য একজন পুরুষও আছে। সারার মনটা কেন জানি ভয় পেল। আহান তাকে দেখল, তার চোখে এক ধরনের নীরব সতর্কতা। মিস্টার আমির চৌধুরী সোজা আহানের দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে তীব্র ক্ষোভ। তিনি কিছু না বলে সোজা আহানের দিকে তাকালেন। আহান তুমি কি ভাবছো? তোমার কি কোনো লজ্জা নেই? আহানের মুখের রং মুছে গেল। সে নিজেকে শক্ত করে দাঁড়ালো। তুমি আমার কর্মচারী, তোমার কাজ হলো আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা, তার সাথে সম্পর্ক স্থাপন করা নয়। আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেবো। সারা দ্রুত আহানের সামনে এসে দাঁড়ালো। বাবা আপনি কি বলছেন? আহান কোনো দোষ করেনি, তাকে কেন বাড়ি থেকে বের করে দিবেন আপনি? সারা তুমি চুপ করো, আমি জানি সে কি করেছে। আহান তুমি আমার বাড়ি থেকে এখনই চলে যাও, তোমার আর কোনো দরকার নেই।
সারা এবং আহান দুজনেই হতবাক হয়ে গেল। তাদের ভালোবাসা কি এখানেই শেষ হয়ে যাবে? আহান কি তাদের ভালোবাসা বাঁচানোর জন্য কিছু বলবে, নাকি সে নিজের পেশা এবং সম্মান রক্ষার্থে এই স্থান ত্যাগ করবে? বাবা যখন আহানকে বের করে দেওয়ার কথা বলছিল, তখন সারার মনে এক অজানা ভয় ছিল। আহানের সাথে তার ভালোবাসার গভীরতা সে বুঝতে পারছিল, কিন্তু বাবা তাদের মেনে নেবেন কিনা তা নিয়ে সে চিন্তিত ছিল। সেই রাতে সে ঘুমাতে পারল না। তার মনটা আহানের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। তারদের নিচে এক প্রতিশ্রুতি। সেদিন রাতে আমি নিঃশব্দে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। চারপাশে অন্ধকার, আকাশ ভরা তারা, কিন্তু আমার বুকের ভেতর কেবল একটাই আলো, আহান। আমার মনে হচ্ছিল আহান আমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু আমি কি তার জন্য লড়তে পারবো? আমি কি বাবাকে বোঝাতে পারবো যে আহান আমার কাছে কেবল একজন দেহরক্ষী নয়, সে আমার নিঃশ্বাস, আমার প্রাণ? দূরে তাকাতেই দেখলাম আহানও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে একরাশ বিষণ্ণতা, যেন নীরব ভাষায় আমার মনের সমস্ত কথা পড়ে নিচ্ছে। আমি এগিয়ে গেলাম তার দিকে। আমাদের মধ্যে কোনো শব্দ নেই, অথচ নীরবতার ভেতরেই যেন হাজার অপ্রকাশিত অনুভূতি গুঞ্জন করছে। ম্যাডাম, আপনি কি ঠিক আছেন এত রাতে এখানে? আমি জানি না আহান, আমি ঠিক নেই। খুব ভয় হচ্ছে আমার। সে আমার হাত ধরলো, তার স্পর্শে দৃঢ়তা, আশ্বাস, যেন ঝড়ের ভেতরেও নিরাপদ আশ্রয়। আপনি কেন ভয় পাচ্ছেন? আমি আছি আপনার পাশে। আহানের কণ্ঠে অটল প্রতিশ্রুতি। আমার চোখ ভিজে গেল। থেমে থেমে বললাম, আহান, আমার বাবাকে আমাদের মেনে নেবেন? আমাদের কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে? আহান কোনো উত্তর দিল না। কোনো উত্তর না দিয়েই সে আমাকে তার বুকের কাছে টেনে নিল। তার হৃদস্পন্দন যেন বলছিল, আমি আছি, আমি আছি। ম্যাডাম, আমি আপনাকে কখনো একা ছাড়বো না। আমি লড়বো আপনার জন্য, আমাদের জন্য। আপনি নিশ্চিন্তে থাকুন। তার কথা শুনে আমার ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আমি তার বুকে মুখ লুকিয়ে রাখলাম। মনে হলো এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আমার আহানের বুক। আমি সারাকে আলতো করে জড়িয়ে ধরলাম। মনে মনে বললাম, আহান, তুমি ভুল করছো। তাকে ভালোবাসা তোমার উচিত নয়। কিন্তু তার চোখের জল আমার বুক ভিজিয়ে দিচ্ছিল, যা আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছিল এই ভালোবাসা পাপ নয়, এই আমার সত্যি। ম্যাডাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার পাশে থাকবো শেষ পর্যন্ত, যা কিছুই হয়ে যাক না কেন। সেই মুহূর্তে আমি আর কিচ্ছু চাইনি, শুধু চাইছিলাম সময়টা থেমে যাক। আকাশের তারা গিয়ে আমাদের এই আলিঙ্গনকে আশীর্বাদ করুক। পরের দিন সকালবেলা বাবা পত্রিকা পড়ছিলেন, মুখে অস্বাভাবিক গাম্ভীর্য। সারা টেবিল নাস্তা সাজাচ্ছিল, কিন্তু তার হাত কাঁপছিল। বাবার দৃষ্টি বরাবর আহানের দিকে যাচ্ছিল। আহান আগের মতোই চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো বাবা চোখ এড়ানো এখন আর সম্ভব নয়। স্যার, আমি লক্ষ্য করছি তোমার এই দেহরক্ষীর সাথে অস্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এটা কি আমার চোখ এভাবে এড়াবে ভেবেছো? কাল আমি বেশি কথা বাড়াইনি, বাসায় কাজের লোকেরা ছিল বলে। তবে মনে করো না ব্যাপারটাকে আমি এখানেই ছেড়ে দেবো। সারা থমকে গেল। তার গলায় শব্দ আটকে গেল, অথচ বাবার চোখে কঠোরতা আরো গভীর হচ্ছিল। সারা কাঁপা কাঁপা কণ্ঠে, বাবা, আমি কথাটা শেষ করার আগেই বাবা টেবিলের উপর হাত চাপড়ালেন। আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের জীবন ধ্বংস হোক তা হতে দেব না। সারা, তুমি কি ভুলে গেছো তুমি কে? তুমি ব্যবসায়ী আমির চৌধুরীর মেয়ে, আর সে শুধু একজন দেহরক্ষী। সারা চোখ নামিয়ে ফেল। তার বুক ভেঙে আসছিল। আহান চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার মুঠি শক্ত হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সাহস সঞ্চয় করে সে সামনে এগিয়ে এলো। স্যার, আপনি আমাকে হয়তো একজন সাধারণ দেহরক্ষী হিসেবে দেখছেন, কিন্তু আমি সারাকে ভালোবাসি, তাকে সম্মান করি। আমি কখনো তার ক্ষতি চাই না, আমি কেবল তার সুখ চাই। এই কথা শুনে সারা হকচকিয়ে বাবার দিকে তাকালো। বাবার মুখ গাঢ় লাল হয়ে উঠল। চুপ! তোমার মতো একজন সাধারণ মানুষের এত বড় সাহস! আমার মেয়ের নাম তোমার মুখে উচ্চারণ করার যোগ্যতা তোমার নেই। বাতাস থমকে গেল। সারা বাবার কথাই কেঁপে উঠল। এবার সে আর চুপ থাকলো না। চোখের জল গড়িয়ে পড়তে পড়তেই বলল, না বাবা,
এভাবে বলবেন না। আহান আমার জীবনের অংশ। আমি ওকে ভালোবাসি। আমি জানি সমাজ আমাদের নিয়ে হাসবে। আপনি হয়তো মানবেন না, কিন্তু আমি তাকে ছেড়ে থাকতে পারবো না। বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। সারার কণ্ঠে যে দৃঢ়তা তা তিনি আগে কখনো দেখেননি। বাবার চেহারায় ক্রোধের সাথে একরাশ আঘাতের ছাপ ফুটে উঠল, যেন তিনি হেরে যাচ্ছেন নিজের মেয়ের অটল বিশ্বাসের কাছে। ঘর ভরে গেছে নীরবতায়। সারার চোখে অশ্রু, আহানের চোখে দৃঢ়তা, কিন্তু আমি চৌধুরীর চোখে শুধু কঠোরতা। তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। সারা, তুমি আমার কন্যা। তোমার জন্য আমি স্বপ্ন দেখেছি, তোমাকে রাজকন্যার মতো জীবন দিতে চাই। আর তুমি বলছো তুমি একজন দেহরক্ষীর প্রেমে পড়েছো? অসম্ভব। বাবা তার চোখ রাঙিয়ে আহানের দিকে তাকালেন। আজ থেকেই তুমি আর এখানে কাজ করবে না, তোমার চাকরি শেষ। না বাবা, আপনি এমন করতে পারেন না। আহান শুধু আমার দেহরক্ষী নয়, সে আমার জীবন। আপনি যদি তাকে সরিয়ে দেন, আমার সব কিছু ভেঙে যাবে। মেয়ের এমন কথা শুনো আমিরের কোনো প্রতিক্রিয়া দেখালো না। আমির চৌধুরী যেন পাথর। চুপ করো, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো? তোমার বিয়ে আমি নিজে ঠিক করব। নিশাদের মতো একজন ভদ্র শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ছেলে আমার মেয়ের যোগ্য, একজন দেহরক্ষী কখনো নয়। আন এবার এগিয়ে এলো, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। স্যার, আমি জানি আমার অবস্থান আপনার চোখে খুব ছোট। আমি আপনার সম্পদের, আপনার সম্মানের কাছে কিছুই না, কিন্তু আমি সারাকে সত্যিকারের ভালোবাসি। আমি চাই তার সুখ। যদি আমার সরে যাওয়া তাকে নিরাপদ রাখে তাহলে আমি সরে যাব, কিন্তু মনে রাখবেন, তাকে কষ্ট দিলে আমি চুপ করে থাকবো না। আমির চৌধুরী চোখে রাগ আরো তীব্র হয়ে উঠল। ঘরে পরিবেশ ভারী হয়ে গেল। সারা ছুটে গিয়ে আহানের হাত শক্ত